আমরা প্র্যাকটিসে সাধারণত দেখি অনেক সময় কিছু পেশেন্টের ব্লাড টেস্ট করা হয়, যেগুলো থাইরয়েড যদি টেস্ট করা হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টের T3 T4 রিপোর্ট নর্মাল থাকলেও TSH কিন্তু স্বাভাবিকের থেকে খানিকটা বেশি আছে। এবার আমাদের কোশ্চেন কি সেই ক্ষেত্রে পেশেন্টকে কি করা যাবে, সেক্ষেত্রে কি পেশেন্টের কোনো মেডিসিন দরকার আছে? আমরা প্রথমেই বলি, যেহেতু T3 T4 ঠিক আছে তাহলে বলা হয় যে পেশেন্টের থাইরয়েড নর্মাল ফাংশান করছে, কিন্তু যেহেতু TSH বেশি তাই এটা মনে করা হয় যে থাইরয়েডের ফাংশানটাকে ধরে রাখার জন্যে পিটুইটারি গ্ল্যান্ডকে অনেকটা বেশি পরিমাণে চেষ্টা করে TSH হরমোন ক্ষরণ করতে হচ্ছে, এবং ক্ষরণ করার ফলে থাইরয়েড তার ফাংশানটা ধরে রাখতে পেরেছে। এই যে TSH-এর ফাংশানটা বেড়ে যাওয়ার জন্যে যে রোগ হয় তাকে বলা হয় সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম অনেক ক্ষেত্রে কিন্তু মেডিসিন না দিয়ে ডায়েট এবং যোগার মাধ্যমে পেশেন্টকে ঠিক করে দেয়া হয়। কিন্তু যদি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে পেশেন্টের TSH 8 বা 10-এর বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু মেডিসিন দেয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমকে যে সাইন সিমটমগুলো তৈরি হয় সেই সাইন সিমটমগুলো কিন্তু অনেকটাই থাইরয়েডের যে সাইন সিমটম বা হাইপোথাইরয়েডিজমের যে সাইন সিমটম সেই সাইন সিমটমের সঙ্গে এক। যেমন হচ্ছে এতে শরীরে একটা টায়ার্ডনেস বা আলস্য তৈরি হয়, আর্টিকেরিয়া বা অ্যালার্জিক রিয়াকশান তৈরি হয়। স্ত্রী যদি মহিলাদের হয় সেক্ষেত্রে মহিলাদের পিরিয়ডসের পরিমাণ কমে যায় বা পিরিয়ডস ইরেগুলার হয়। এছাড়া ওয়েট গেন হয়, শরীর অনেক ভারী বলে মনে হয়, শরীরে ঘুমের পরিমাণ অনেকটা বেড়ে যায়। এবার আয়ুর্বেদিক ভাষায় এই যে থাইরয়েডের পরিমাণ শরীরে কমে যাচ্ছে বা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম হচ্ছে, তাকে সাধারণত কফদূষ্টিজনিত রোগ হয়। যেহেতু কফদূষ্টিজনিত রোগ হওয়ার জন্যে এটার মধ্যে শরীরের সোপ বা গোটা শরীরের সোয়েলিং থাকে, এবং যেহেতু এটা কফ জনিত রোগ তার জন্যে শরীরে কিন্তু একটা ক্লেদনও থাকে। তাহলে থাইরয়েডের ট্রিটমেন্ট করতে গেলে মেনলি কফের ট্রিটমেন্ট করা হয়। কফের ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে ক্লেদন এবং গোটা শরীরের সোপ বা সোয়েলিংয়ের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট করা হয়। এক্ষেত্রে যে হার্বসগুলো চয়েস করা হয় সেক্ষেত্রে কিন্তু তিক্ত এবং কটু জাতীয় হার্বস বা রসযুক্ত ওষুধ আমরা ইউজ করা হয় হাইপোথাইরয়েডিজম বা গলগণ্ড রোগের ক্ষেত্রে। এবার আমরা সমস্ত রোগে জানি যে দুভাবে ট্রিটমেন্ট করা, একটা হচ্ছে সমন ট্রিটমেন্ট এবং শোধন ট্রিটমেন্ট বা পঞ্চকর্ম। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও তাই। যদি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়, সেই মেডিসিনাল ট্রিটমেন্টের মধ্যে যে যে কষায়গুলো ইউজ করা হয় তার মধ্যে বরুণাদি কষায়, অমৃতধারম কষায়, গুগ্গুল তিক্ত কষায়, পুনর্নবাষ্টক কষায়ম, এই জিনিসগুলো ইউজ করা হয়। এবং গুগ্গুল প্রিপারেশন যে মেডিসিনগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে অমৃতাদি গুগ্গুল, ত্রিফলা গুগ্গুল, কাঞ্চনার গুগ্গুল, নবক গুগ্গুল, শিবাগুলিকা, এছাড়া চন্দ্রপ্রভাবটি, এগুলো ইউজ করা হয়। এবং চূর্ণ কল্পনার মধ্যে কাকমাজি চূর্ণ, সদ্ধারণ চূর্ণ, এই ওষুধ ইউজ করা হয়। এছাড়া যদি লেহম কল্পনা করা হয়, সেই লেহম জাতীয় মেডিসিনের মধ্যে দশমূলা হরিতকি লেহম, ব্রহ্মা রসায়ন এবং গোমূত্র হরিতকি লেহম ইউজ করা হয়। এছাড়া আসব জাতীয় ওষুধের মধ্যে গোমূত্র আসব, অমৃতারিষ্ট, অভয়ারিষ্ট, এই জিনিসগুলো ইউজ করা হয়। আর পঞ্চকর্মের ক্ষেত্রে মেনলি এক্ষেত্রে নস্যম থেরাপি ইউজ করা হয়, এর সঙ্গে বস্তি থেরাপি ইউজ করা হয়, শিরোধারা বা শির অভ্যঙ্গম বা শির পিছু, এই জিনিসগুলো কিন্তু হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যে ডায়েটটা বা যে ডায়েটটা খুব শরীরের পক্ষে উপকারী, সেইগুলো হচ্ছে যে আয়োডাইজড সল্ট ইউজ করা হয়,
কাউ মিল্ক ইউজ করা হয়, চিজ জাতীয় খাবার ইউজ করা হয়, ইয়োগার্ট ইউজ করা হয়, এগ ইউজ করা হয়, সল্ট ওয়াটার ফিশকে প্রাধান্য দেওয়া হয় খাওয়ার জন্যে। এছাড়া সেলফিশ জাতীয় জিনিসকেও কিন্তু খাবারে যদি রাখা হয় সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে খুব ভালো ফল দেয়। আশা করি ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ভালো লাগবে বা ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক এবং শেয়ার করতে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে টিপে রাখতে, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। নমস্কার।